আজকে ইউএসএ বনাম পাকিস্তানের খেলার পরে বাংলাদেশ ক্রিকেটের যারা কর্তা আছেন, কোচ আছেন, খেলোয়াড় আছেন, তারা নিশ্চয়ই হাফ ছেড়ে বেঁচেছেন। তারা চিন্তা করছেন যে পাকিস্তানের মতো একটি দল যদি ইউএসএর কাছে হারতে পারে, তাহলে সেখানে আমরা বাংলাদেশ তো ইউএসএর কাছে হোয়াইট ওয়াশ হতেই পারি। তাহলে এতে আমাদের দোষের কিছু নাই। যেখানে পাকিস্তান হেরেছে, আমরা তো হারবই সেখানে। তো এখন তারা হচ্ছে একটা সবসময় যেটা খুঁজে থাকেন যে অজুহাত। এখন নিশ্চয়ই তারা একটা অজুহাত পেয়ে গেছেন যে এখন নিশ্চয়ই গণমাধ্যমকে কিংবা অন্যান্য যেসব প্রচার মাধ্যম আছে যেগুলো আসলে খেলা নিয়ে বিভিন্ন নিউজ করে থাকে, তো সেখানে বলার মতো তারা একটা অজুহাত তারা পেয়ে গেছেন অলরেডি। এখন তারা এই অজুহাত দিয়ে বেশ কয়েকদিন তারা চলতে পারবেন। এখন বাংলাদেশ ক্রিকেট দলের যেটা উচিত, তাদের উচিত হচ্ছে ইউএস এর কাছ থেকে শিক্ষা নেওয়া, ইউএসএ কিভাবে খেলছে। কারণ এই ইউএসএ টিমটা কিন্তু তাদের যেসব প্লেয়ার আছে তারা কিন্তু বিভিন্ন দেশ থেকে এসে তারা একটা দল হয়ে খেলছে। এবং কেউ আছে ভারতের, কেউ হচ্ছে পাকিস্তানের, কেউ হচ্ছে নিউজিল্যান্ডের, সাউথ আফ্রিকা, তারপর হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের, তারপর হচ্ছে নিউজিল্যান্ডের। এই 6টা দেশের প্লেয়ার কিন্তু তারা একটা দল হয়ে খেলছেন এবং তারা কিভাবে খেলছেন এখান থেকে বাংলাদেশের একটা শিক্ষা নেওয়া উচিত। তারা যদি এখান থেকে শিক্ষা নিয়ে এই শিক্ষাটাকে তারা এই টি-20 বিশ্বকাপের যে ম্যাচগুলো আছে সেখানে তারা কাজে লাগায়, তো আমার মনে হয় যে এটা বাংলাদেশের জন্য একটা মঙ্গলজনক হবে। কিন্তু তারা যদি এখান থেকে শিক্ষা নিয়ে তারা যদি অজুহাত খুঁজে যে পাকিস্তান তো হেরেছে ইউএস এর কাছে, তো আমরা আসলে হারতেই পারি, তো এখানে আমরাও যদি হারি কোনো ছোট দলের কাছে, তাহলে আমাদের দোষের কিছু থাকবে না। তো এখন ইউএসএ এবং পাকিস্তানের যে আজকে খেলাটা হয়েছে সেখানে যারা খেলাটা দেখেছেন তারা নিশ্চয়ই এই যে আজকে ম্যাচের যে রেজাল্টটা হয়েছে এটাকে নিশ্চয়ই তারা কেউ অঘটন বলতে সাহস পাবে না। এর অন্যতম কারণ হচ্ছে দেখেন যে পাকিস্তান যখন আগে ব্যাটিং করে 159 রানের মতো একটা স্কোর তারা করেছিল, তারা কিন্তু এই 159 রান করতে বেশ স্ট্রাগল করেছে। ইউএস এর যে বোলার আছে তাদের বিরুদ্ধে ব্যাটিং করতে বেশ স্ট্রাগল তারা করেছে। তারপরেও যেভাবে হোক তারা 159 রানের একটা টার্গেট তারা ইউএসএ কে দিয়েছে। এই ইউএসএ কিন্তু খুব সহজেই তারা প্রথম যে কয়েক ওভার তারা ব্যাটিং করেছে খুব সহজেই তারা পাকিস্তানের বোলারদের মোকাবেলা করেছে এবং একসময় দেখে মনে হচ্ছিল যে ইউএসএ খুব সহজেই ম্যাচটা জিতে নিবে। কিন্তু শেষের দিকে মোহাম্মদ আমির এবং হচ্ছে নাসিম শাহ এবং শাহিন আফ্রিদির বোলিং দাপটে তারা আবার ম্যাচে ফিরে আসে পাকিস্তান। এবং একটা সময় মনে হচ্ছিল যে পাকিস্তান ম্যাচটা জিতে যাবে, তারপরে যাক লাস্ট বলে 4 মেরে তারা ম্যাচটা ট্রাই করেছে এবং সুপার ওভারে, তাহলে সুপার ওভারেই কিন্তু ইউএস এর ব্যাটসম্যানরা যেভাবে ব্যাট করেছে পাকিস্তানের বোলারদের বিরুদ্ধে সেটা কিন্তু আসলে প্রশংসার যোগ্য। সেখানে দেখেন পাকিস্তানের ব্যাটসম্যানরা কিন্তু সেভাবে ইউএস এর বোলারদের বিরুদ্ধে ব্যাটিং করতে পারেনি। তারা যে টার্গেট দিয়েছিল 18 রান করেছিল এবং তাদের 19 রানের টার্গেট দিয়েছিল, এই 19 রান কিন্তু তারা করতে পারেনি, তারা করেছে অনলি 13 রান ইউএস এর বোলারদের বিরুদ্ধে। যেখানে পাকিস্তানের হচ্ছে সব নাম করা ব্যাটসম্যান, বাঘা বাঘা ব্যাটসম্যান আছে, তারা কেউ কিন্তু ইউএস এর বোলারদের খুব স্বাচ্ছন্দ্যে খেলতে পারেননি। তো আসলে এই ইউএসএ দলটা যেভাবে ক্রিকেট খেলছে তাদেরকে অবশ্যই আসলে কৃতিত্ব দিতেই হয়। কৃতিত্ব দিতে হয় তাদের যে কোচ আছেন স্টুয়ার্ট ল, তাকে অবশ্যই বড় কৃতিত্ব দিতে হবে। কারণ সে একটা অগোছালো দলকে যেভাবে সে গুছিয়ে এনেছেন এবং সে কিন্তু খুব বেশি দিন হয়নি যে সে ইউএসএ ক্রিকেটের দায়িত্ব সে নিয়েছে স্টুয়ার্ট ল, এবং এই অল্প সময়ের মধ্যেই কিন্তু সে আসলে দলটাকে একটা সত্যিকারের দলে পরিণত করেছেন। এই স্টুয়ার্ট ল কিন্তু একসময় বাংলাদেশের কোচ ছিলেন এবং সে কিন্তু এবার যখন বাংলাদেশ যখন কোচের জন্য সার্কুলার দিয়েছিল, এই স্টুয়ার্ট ল কিন্তু বাংলাদেশের কোচ হওয়ার জন্য সে আবেদন করেছিল, কিন্তু বাংলাদেশের যে ক্রিকেটের যে কর্তারা আছেন তারা আসলে তার আবেদনটি গ্রহণ করেননি। তারা হাথুরু সিংকে তারা আবার কোচ হিসেবে পুনরায় নিয়োগ দিয়েছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে হাথুরু সিং বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের জন্য সে কি করছেন। সে বাংলাদেশ ক্রিকেটকে একদম ধ্বংস করে দিচ্ছেন, সে বাংলাদেশ ক্রিকেটটাকে এখন একদম ধ্বংস করে দিচ্ছেন। যেখানে আজ থেকে 2-3 বছর আগে বাংলাদেশ টিমটা কিন্তু বেশ শক্তিশালী একটা দল ছিল এবং বেশ গোছানো একটা দল ছিল, সেই গোছানো দলটাকে এখন হাথুরু সিং একদম ভেঙে চুরে একদম চুরমার করে দিয়েছেন। এখন বাংলাদেশের যে ক্রিকেট দল আছে এই ক্রিকেট দল নিয়ে সবাই এখন হাস্যরস করে, সবাই এখন মজা করে
বিভিন্ন যারা সাবেক প্লেয়ার আছেন তারা এখন কেউ কেউ বলছেন যে বাংলাদেশ নেদারল্যান্ডসের কাছে হারবে, কেউ বলছেন যে বাংলাদেশ নেপালের কাছে হারবে। এখন বাংলাদেশ এমন একটা দলে পরিণত হয়েছে যে আসলে এই দলটাকে নিয়ে সবাই তো হাসি তামাশা করছেনই। ইভেন যারা বাংলাদেশি সাপোর্টার আছেন তারাও আসলে এই দলটাকে নিয়ে এখন আর আগের মতো কোনো ভরসাই পান না। শুধু সাপোর্টাররা কেন, আমার মনে হয় যারা প্লেয়ার আছেন তাদের আত্মবিশ্বাস একদম অনেক কমে গেছে। তাদের যে আগে যে আত্মবিশ্বাস ছিল সেই আত্মবিশ্বাসের মনে হয় যে এখন 10 ভাগ আত্মবিশ্বাসও তাদের মধ্যে এখন নাই যে তারা ভালো ক্রিকেট খেলতে পারে। তার বড় প্রমাণ দেখেন বাংলাদেশের যে সব ব্যাটসম্যানরা আছে, ওপেনিং যে টপ 3 জন ব্যাটসম্যান লিটন দাস, সৌম্য সরকার এবং আমাদের নাজমুল হোসেন শান্ত, তারা কিন্তু প্রত্যেকটা ম্যাচেই ফ্লপ হচ্ছেন, তারপরেও তারা রেগুলার কিন্তু খেলেই যাচ্ছেন। তাদেরকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না। তারা কেন খেলে যাচ্ছেন আসলে এটা আমরা যারা ক্রিকেট ভালোবাসি সেসব ক্রিকেট পাগল দর্শকদের একটা প্রশ্ন যে তারা কেন দিনের পর দিন ব্যর্থ হয়েও তারা কেন খেলে যাচ্ছেন। এখন এই ইউএসএ দেখা যাক, তারা কিন্তু অলরেডি তারা ইউএসএ 2টা ম্যাচের মধ্যে তারা 2টা ম্যাচে জিতে নিয়েছেন এবং তাদের হচ্ছে সম্ভবত আরো আরো 2টা খেলা বাকি আছে। দেখা যাক যে আসলে এই গ্রুপ থেকে এখন কোন দুটি দল দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়। পাকিস্তানের জন্য আসলে দ্বিতীয় রাউন্ডে যাওয়াটা অনেক একটা কঠিন হয়ে গেল। এখন যদি পাকিস্তানকে পরবর্তী রাউন্ডে যেতে হয় তাদের সবগুলো ম্যাচে জিততে হবে, বেশ বড় ব্যবধানে জিততে হবে এবং তাদের অনেকটাই নির্ভর করতে হবে যে ইউএসএর দিকে এবং ইন্ডিয়ার দিকে যে তারা আসলে বাকি ম্যাচগুলো তারা কিভাবে খেলে। তো তারপর আমি চাইবো যে পাকিস্তান তারা দ্বিতীয় রাউন্ডে যাক, কারণ পাকিস্তান যদি দ্বিতীয় রাউন্ডে না যেতে পারে আসলে দ্বিতীয় রাউন্ডের সৌন্দর্য অনেকটা নষ্ট হয়ে যাবে।